মোহাম্মদপুরে দিন দুপুরে গুলি করে চাঁদা দাবি, ফের সক্রিয় সন্ত্রাসীরা। নারায়ণগঞ্জে আদালত চত্বরে আনিসুল হককে বিক্ষুব্ধদের মারধর। এবং ইরেশের বিরুদ্ধে মামলা নিয়ে তোলপাড়, বিদ্বেষমূলকভাবে আসামি করা হলে ব্যবস্থা। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১শে সংবাদে, সাথে আছে আমি রোমান আলী। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদে একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। শীর্ষ সন্ত্রাসীদের নামে এখনো চলছে চাঁদা দাবি, ফাঁকা গুলি করে ভয়ভীতি দেখানো হচ্ছে ব্যবসায়ীদের। রাজধানী মোহাম্মদপুরে চন্দ্রিমা হাউজিং এর পরিচালকের অফিসে সোমবার দুপুরে ঘটেছে এমন ঘটনা। পুলিশ বলছে স্থানীয় দুষ্কৃতিকারীরাই এমন ঘটনা ঘটাচ্ছে। আসিফ সুমিতের রিপোর্টে থাকছে বিস্তারিত। এটি একটি ব্যবসা প্রতিষ্ঠানে গুলি করার দৃশ্য। সোমবার দুপুর 2:20 রাজধানীর মোহাম্মদপুর শেরশাশুড়ি সড়কের 75/20 নম্বর ভবনের সামনের দৃশ্য। ব্যস্ত সড়কে মোটরসাইকেলে আসেন হেলমেট পরিহিত দুই যুবক। তাদের একজন ভবনে ঢুকে গুলি চালান। তবে এই গুলি চালিয়ে ভয় দেখানোর উদ্দেশ্য কয়েক মাস পুরনো। শীর্ষ সন্ত্রাসী ইমনের নাম ভাঙিয়ে চন্দ্রিমা হাউজিং ব্যবসায়ীদের কাছে চাওয়া হয় 50 লাখ টাকা। গত 24/3/2025 রমজানের সময় ক্যাপ্টেন চাঁদা চেয়েছিল 50 লক্ষ টাকা। আজকে এতদিন পর কোনো কথা নাই, বার্তা নেই, কেউ আমাকে ফোনও দেয় নাই। আজকে দুপুর 2:20 হঠাৎ করে একজন এসে গুলি করে যায়। মার্চ মাসের 24 তারিখেও একই প্রতিষ্ঠানে হামলা চালায় দুর্বৃত্তরা। সে সময় ভাঙচুরের পাশাপাশি ঘটে গুলির ঘটনা। পুলিশি অভিযানে গ্রেপ্তার করা হয় একজনকে। গতবার তো ইমনের নাম ব্যবহার করে চাঁদা চেয়েছিল, সেভাবে তো আমরা তদন্ত আগাচ্ছি না। এখন বলতে ইমনের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। এ ধরনের হুমকির ঘটনার নেপথ্যে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানায় পুলিশ। আসিফ সুমিত, ২১শে টেলিভিশন, ঢাকা। প্রধান উপদেষ্টার আল জাজিরায় দেয়া নির্বাচন বিষয়ক বক্তব্যের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কোনো মহামানবকে ক্ষমতায় রাখতে জনগণ জুলাই আন্দোলন করেনি, আর কোনো মহামানব গণতন্ত্রের সমাধান দিবে তা জনগণ মেনে নেবে না বলেও জানান তিনি। বিকেলে গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে ন্যাপ, ভাসানী, পিপলস পার্টি ও আমজনতার পার্টির সাথে লিয়াজু কমিটির বৈঠক শেষে তিনি বলেন, কোনো সুবিধাভোগী গোষ্ঠী নির্বাচন পেছানোর জন্য সময় ক্ষেপণ করে গণতন্ত্রের বিরুদ্ধে আচরণ করছে। সে সময়ে অন্যান্য রাজনৈতিক দলের নেতারা মে মাসের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান। 16 বছরের যুদ্ধটা ছিল গণতন্ত্রের জন্য, বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার জন্য, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য, জনগণের মালিকানা ফিরিয়ে আনার জন্য। যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে, সেটা যেই সরকারই হোক। কোনো মহামানবকে বাংলাদেশের দায়িত্ব দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ নির্বাচনে, এই বাংলাদেশের মানুষ আন্দোলন সংগ্রাম করে নাই, ত্যাগ স্বীকার করে নাই। ছাত্রদলের সাবেক নেতা ফাহিম মুনতাসির শান্তর কিডনি প্রতিস্থাপনে অর্থ সহায়তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শান্তের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। বিস্তারিত আরিফিন শাওনের রিপোর্টে। শান্তর দুটি কিডনি বিকল প্রায়, তার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন শান্তর হাতে এই সহায়তা তুলে দেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা। সে সময় দলের হয়ে যারা কাজ করেছেন তারেক রহমান তাদের পাশে আছেন বলে জানান তারা। গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে শুধু বিএনপি নেতাকর্মীরা, বাংলাদেশের সাধারণ মানুষ, সাধারণ শিক্ষার্থীরা যারা অসুস্থ হয়েছেন তাদের পাশেও আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ছিলেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশক্রমে আমরা এসেছি এবং উনি বলে পাঠিয়েছেন
আমাদের ছাত্রদল নেতা যতক্ষণ সুস্থ না হবেন উনি শেষ পর্যন্ত তার পাশে থাকবেন। শান্তর পরিবার বলছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে সুচিকিৎসা পাননি তিনি। জেল জুলুমের অবস্থার প্রেক্ষিতে বাড়ি ছাড়ার পরে দীর্ঘ দিন একটা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছিল। তারপরেও মাঝে মধ্যে ভালো হওয়ার পরেও শেষ পর্যায়ে কিডনি রোগে আক্রান্ত হয়ে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। শান্তর সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চান তার পরিবারের সদস্যরা। আরেফিন শাওন, 21 টেলিভিশন, ঢাকা। একটি হত্যা মামলায় নারায়ণগঞ্জের আদালতে হাজিরের পর সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে কিল ঘুষি মারা হয়েছে। সোমবার বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মঈনুদ্দিন কাদিরের আদালতে এ ঘটনা ঘটে। রিমান্ড শুনানি শেষে আদালতের এজলাস থেকে বের করার সময় কয়েকজন তাকে বেধড়ক কিল ঘুষি মারেন। নারায়ণগঞ্জ থেকে রবিউল ইসলামের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। এভাবেই বিক্ষুব্ধরা চড়াও হন সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের উপর। এর আগে সকালে কড়া নিরাপত্তায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে নেওয়া হয়। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মঈনুদ্দিন কাদিরের আদালতে আনিসুল হককে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করে তদন্তকারী সংস্থা সিআইডি। শুনানি শেষে আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মঈনুদ্দিন কাদির সাহেবের আদালতে শুনানি অনুষ্ঠিত হয়। অস্ত্রগুলি সরবরাহ করছে এবং এই কারা হুকুম দিছে এই সকল বিষয় উদ্ঘাটনের জন্য তাকে 4 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। এরপর এজলাস থেকে বের করার সময় ক্ষুব্ধ আইনজীবী ও জনতা আনিসুল হককে কিল ঘুষি ও চড়থাপ্পড় মারেন। এ সময় জনতা ধাওয়া করলে পুলিশ দ্রুত প্রিজন ভ্যানে তুলে নারায়ণগঞ্জ কারাগারে নিয়ে যায়। ফিরোজ হোসেন, 21 টেলিভিশন। জুলাই আন্দোলনে সক্রিয় অভিনেতা ইরেশ জাকেরের বিরুদ্ধে মামলা রাষ্ট্রপক্ষ করেনি বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা। তিনি আরও জানান, মামলার স্বাধীনতায় কেউ অপব্যবহার করেছে, আর মামলাটি বিদ্বেষমূলক বা হীন উদ্দেশ্য হলে বাদীকে সামনে আনার তাগিদ দিয়েছেন আইন উপদেষ্টা। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। এবার 5 আগস্টে মিরপুরে একটি হত্যা মামলায় নাম এসেছে জুলাই আন্দোলনের সক্রিয় অভিনয় শিল্পী ইরেশ জাকেরের। কিন্তু তিনি নিজেই জুলাই আন্দোলনে সক্রিয় ছিলেন। সামাজিক মাধ্যমে জুলাই আগস্টে ইরেশের দেওয়া পোস্টগুলো মামলার পর আবারও সামনে আসছে। সাংস্কৃতিক অঙ্গনেও এই মামলা নিয়ে উঠেছে নানান প্রশ্ন, প্রতিবাদও করছেন অনেকেই। মামলায় নাম আসা ইরেশ জাকের প্রসঙ্গে সচিবালয়ে কথা বলেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা। সঠিক তদন্ত আশা করেন তিনি। ইরেশ জাকেরকে আমি পার্সোনালি চিনি, আমি জানি জুলাইয়ের আন্দোলনেও উনি জড়িত ছিলেন। ফলে এটা ডিপলি ট্রাবলিং অ্যান্ড ডিপলি ডিস্টার্বিং। মামলা করার স্বাধীনতা আছে, সবাই সেই স্বাধীনতার কেউ অপব্যবহার করছে। আমি বিশ্বাস করি পুলিশ এটা সঠিক তদন্ত করবে এবং তদন্ত করে যেটা সত্য সেটার পক্ষে থাকবে এবং যেটা মিথ্যা সেটাকে বাতিল করে দেবে। আর এক অনুষ্ঠানে ওই হত্যা মামলায় ইরেশকে জড়ানো বাণিজ্যিক উদ্দেশ্য বা বিদ্বেষমূলক কিনা এ প্রশ্নে মামলাকারীকে সামনে আনার তাগিদ দেন আইন উপদেষ্টা। ইরেশ জাকেরের নাম বলেছেন, এরকম ছাড়াও আরও অনেক ক্ষেত্রে কিছু কিছু মামলা হয়েছে যেগুলি আসলে আপনাদের কাছে আমার একটা অনুরোধ করব, এই মামলাগুলো যারা করে আপনারা একটু তাদের কাইন্ডলি খুঁজে বের করেন না। যদি কোনো হীন উদ্দেশ্যে, শত্রুতামূলক উদ্দেশ্যে, অন্যের ব্যবসা, জায়গা জমি দখলের উদ্দেশ্যে বা চাঁদার উদ্দেশ্যে যদি তারা এই ধরনের মামলাগুলো করে থাকেন, আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা তাদের ভূমিকাও এক্সপোজ করেন, তাদেরকে জনগণের কাছে দেখায় দেন। অভিযোগের সুনির্দিষ্টতা পাওয়া না গেলে কাউকে গ্রেফতার না করারও নির্দেশ দেন উপদেষ্টা। অভিযোগের কোনো বস্তুনিষ্ঠতা পাওয়া না গেলে কাউকে যেন গ্রেফতার না করা হয়। গত 20 জুলাই শেখ হাসিনা সহ 408 জনের বিরুদ্ধে আদালতে হত্যা মামলাটি দায়ের হয়। আদালতের নির্দেশে মিরপুর থানা হত্যা মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করে। 5 আগস্ট শেখ হাসিনার পতনের দিন মিরপুরে বৈষম্য বিরোধী মিছিলে গুলিতে বিএনপি কর্মী মাহফুজ আলম শ্রাবণ নিহত হন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদ এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। আশুলিয়ায় লাশ পোড়ানোর আগে গুলি করে হত্যা, মিলেছে নতুন ভিডিও ফুটেজ। বিরতির পর আবারও আমন্ত্রণ 21 সংবাদে।
আশুলিয়ায় 6 জনের মরদেহ পোড়ানোর আগে গুলি করে হত্যার নতুন ভিডিও ফুটেজ মিলেছে তদন্ত সংস্থার কাছে। নতুন করে শনাক্ত হয়েছে আরও 2 জন। 25 মে এ ঘটনায় প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল এ আদেশ দেন। এদিকে সাবেক মন্ত্রী দীপু মনির প্যারোলের আবেদন আমলে নেয়নি ট্রাইব্যুনাল। বিস্তারিত শাকের আরজুর প্রতিবেদনে। গত বছরের 5 আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। ওই দিন ঢাকার অদূরে আশুলিয়া থানায় 6 তরুণকে প্রথমে গুলি করে হত্যা করা হয়। পরে একটি ভ্যানে করে তাদের মরদেহ পুড়িয়ে ফেলা হয়। এর মধ্যে একজন তখনও জীবিত ছিলেন। ট্রাইব্যুনালে প্রসিকিউশন টিম জানায়, আশুলিয়া থানায় মরদেহ পুড়িয়ে দেওয়ার আগে গুলি করার ফুটেজ পাওয়া গেছে নতুন করে। আরও 2 জনকে শনাক্তও করা হয়েছে। হত্যা করা হয়েছে, পোড়ানো হয়েছে। একজন জীবিত ছিলেন, তাকে পোড়ানো হয়েছে। এখন আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে যে হত্যাকাণ্ড সংগঠনের একটা ভিডিও চিত্র আমরা পেয়েছি। এটা আমরা এখন যাচাই বাছাই করছি। পরে ট্রাইব্যুনাল 1 মাস সময় বাড়িয়ে 25 মে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন। এই ঘটনায় হাজির করা হয় অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি, শহীদুল ইসলাম ও ওসি আরাফাত হোসেনকে। এই মামলা তদন্ত রিপোর্ট দাখিলের শেষ পর্যায়ে আমরা দেখতে পেলাম যে যারাকে পোড়ানো হয়েছে তাদের হত্যার ভিডিওটা আমাদের সামনে আসছে। এই বিষয়ে তদন্ত সমাপ্ত করার জন্য কিছুদিন সময় দরকার। এই জন্য আমরা 1 মাস সময় চেয়েছিলাম। অনারেবল ট্রাইব্যুনাল এটা মঞ্জুর করেছে। অন্যদিকে যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় হাজির করা হয় তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও এনটিএমসি প্রধান জিয়াউল আহসানকে। আগামী 20 জুলাই তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলেছে ট্রাইব্যুনাল। আর রামপুরার কার্নিশে ঝুলে থাকা এক যুবককে হত্যার ঘটনায় তদন্ত প্রতিবেদন একই দিন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। 4 মামলায় আইনশৃঙ্খলা বাহিনীর 13 সদস্যকে হাজির করা হয়। এদিকে সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির প্যারোলের আবেদন আমলে নেয়নি ট্রাইব্যুনাল। প্যারোলের বিষয়টা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেখা হয়। এটা আমাদের বা ট্রাইব্যুনালের বিবেচ্য বিষয় নয়, এটা আমরা বলেছি। ট্রাইব্যুনাল বলেছেন যে কর্তৃপক্ষের সাথে আপনারা যোগাযোগ করবেন। এছাড়া হত্যা মামলায় নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি রবিউলকে কারাগারে পাঠিয়েছে ট্রাইব্যুনাল। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। দুদকের নামে হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট খুলে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। এরই মধ্যে চক্রের একজনকে শনাক্ত করেছে দুর্নীতি দমন কমিশন। আরফিন শাওনের রিপোর্টে থাকছে বিস্তারিত। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান এবং কমিশনারদের নামে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে সাধারণ জনগণকে ভয় দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার প্রমাণ পাওয়া গিয়েছে। ব্রিফিংয়ে দুদক জানান, রংপুরে এই চক্রের একজনকে শনাক্ত করা হয়েছে। মাননীয় চেয়ারম্যান এবং দুদকের বিভিন্ন কর্মকর্তাদের নাম ব্যবহার করে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে কিংবা ফেসবুক গ্রুপ খুলে আমাদের সাধারণ নাগরিকদের, সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে নানাভাবে প্রতারিত করা হচ্ছে। আমরা যে এই প্রতারক চক্র সম্পর্কে আমরা অবহিত, ইতিমধ্যে আমরা বেশ কিছু তাদের লোকেশন আমরা ডিটেক্ট করেছি। এদিকে রাজশাহীর সাবেক সংসদ সদস্য এনামুল হকের 22টি ব্যাংক হিসেবের প্রায় 2500 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পাওয়া গিয়েছে। তার স্ত্রীর ব্যাংক হিসেবেও অস্বাভাবিক লেনদেন হয়েছে। জনাব এনামুল হক 2239 কোটি টাকারও বেশি সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেনের তথ্য অনুসন্ধানকালে উদ্ঘাটিত হয়েছে। তহুরা হক তার স্বামী জনাব এনামুল হক সাবেক সংসদ সদস্য রাজশাহী 4-এর সহায়তায় নিজ নামেও 2টি ব্যাংক হিসাবে 3,40,00,000 টাকারও বেশি অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করার অপরাধ তাদের 2 জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012, দুর্নীতি প্রতিরোধ আইন 1947 এবং দণ্ডবিধির 109 ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তাদের 2 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। আরফিন শাওন, 21 টেলিভিশন, ঢাকা। আবার নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। সীমান্তে গোলাগুলির মধ্যে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো ভারত, বেজিং ইসলামাবাদ ফোন আলাপ। আর এরই সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরো একবার। মোহাম্মদপুরে দিন দুপুরে গুলি করে চাঁদা দাবি, ফের সক্রিয় সন্ত্রাসীরা। নারায়ণগঞ্জে আদালত চত্বরে আনিসুল হককে বিক্ষুব্ধদের মারধর।
এবং ইরেশের বিরুদ্ধে মামলা নিয়ে তোলপাড়, বিদ্বেষমূলকভাবে আসামি করা হলে ব্যবস্থা। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2024 নম্বর আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।